গল্পটি শুরু হয় একটি গ্রহে যেখানে মানুষ নয় বরং প্রিডেটররাও বাস করে। এদিকে আমাদের পরিচয় হয় এই গ্রহের রাজার সাথে, যার দুই পুত্র আছে। রাজার বড় ছেলে খুবই শক্তিশালী এবং পেশিবহুল, কিন্তু তার ছোট ছেলে যার নাম টেক এই গ্রহের সবচেয়ে দুর্বল প্রিডেটর। তাই রাজা তার ছোট ছেলেকে খুব ঘৃণা করে এবং তার নিজের পুত্র হিসেবে মেনে নিতে অস্বীকার করে। আসলে এই গ্রহের একটি নিয়ম আছে, নিজের চেয়ে দুর্বল যে কাউকে হত্যা করো। এর মানে হলো দুর্বল প্রেডেটররা এই গ্রহের কোনো স্থান নেই এবং কেবল সবচেয়ে শক্তিশালীরাই টিকে থাকতে পারবে। তাই রাজা তার বড় ছেলেকে তার ছোট ছেলেকে হত্যা করার জন্য আদেশ দেন। এরপর বড় ভাই ছোট ভাইকে হত্যা করার জন্য রাজার কাছ থেকে অনেক দূরে একটি গুহায় নিয়ে যায়। দুজন লড়াই শুরু করে। তারা দুজনেই একে অপরকে প্রচন্ড আঘাত করতে শুরু করে। তবে ছোট ভাই দুর্বল হয়, সে বেশিক্ষণ বড় ভাইয়ের সামনে টিকতে পারে না এবং অবশেষে বড় ভাই ছোট ভাই টেককে মেরে ফেলতে চায়, কিন্তু তারপর সে থেমে যায় এবং টেককে বাঁচিয়ে দেয়। আসলে বড় ভাই তার ছোট ভাইকে খুব ভালোবাসতো এবং সে চায় না যে তার ছোট ভাই মারা যাক। কিছুক্ষণ আগেই বড় ভাই তার ছোট ভাইয়ের সাথে লড়াই করছিল যাতে টেক লড়াই করার প্রশিক্ষণ নিতে পারে। এখন টেক তার বড় ভাইকে বলে যে সেও আপনার মতো সম্মান চায় এবং একদিন তার বাবার সামনে সে তার বাবাকে প্রমাণ করে দেবে যে সে কারো চেয়ে কম নয়। একথা শুনে বড় ভাই টেককে তার জাহাজের ভেতরে নিয়ে যায়, যেখানে অনেক মারাত্মক অস্ত্র রাখা ছিল। আর এখানে বড় ভাই টেককে বলে যে তুমি যদি এই গ্রহে সম্মান চাও এবং চাও যে রাজা অর্থাৎ তোমার বাবা তোমাকে সম্মান করুক, তাহলে তোমাকে জিনা গ্রহে গিয়ে একটি দৈত্যের মাথা নিয়ে আসতে হবে এবং তোমার বাবার কাছে পেশ করতে হবে। সেই দৈত্যটির নাম কলিঙ্ক, যে অত্যন্ত বিপজ্জনক। এমনকি তোমার বাবাও আজ পর্যন্ত তাকে ধরতে পারেনি। আর যদি তুমি তাকে ধরতে পারো, তার মাথা আনতে পারো, তোমার বাবার কাছে পেশ করতে পারো, তাহলে পুরো গোত্র তোমার সামনে মাথা নত করবে এবং তোমার বাবাও তোমাকে সম্মান করতে শুরু করবেন। এখন টেকও সিদ্ধান্ত নেয় যে সে সেই দৈত্যটির মাথা কেটে তার বাবার সামনে পেশ করবে। যখন দুইজন কথা বলছিল তখন এই গ্রহের রাজা তাদের বাবা এসে পৌঁছায়। রাজা টেককে জীবিত দেখে প্রচন্ড রেগে যায়, কারণ তিনি তার বড় ছেলেকে তাকে হত্যা করার আদেশ দিয়েছিল। রাজা তার বড় ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি এখনো এই দুর্বল প্রিডেটরকে হত্যা কেন করনি? বড় ছেলে তার বাবাকে বলে যে আমাদের টেককে শেষ একটা সুযোগ দেওয়া উচিত। যাই হোক, সে তো আপনারই ছেলে। কিন্তু রাজা তার বড় ছেলের কথা মানতে চায় না। আমি এই দুর্বল প্রিডেটরকে আমার ছেলে বলে মনে করি না। সে আমার ছেলে নয়, বরং আমার নামের ওপর একটা কলঙ্ক। এতে টেক গভীরভাবে অপমানিত বোধ করে এবং তার বাবাকে বলে, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। একদিন আমি এই গ্রহে আপনার নামকে গর্বিত করব। কিন্তু সেই নিষ্ঠুরতম রাজা তার ছেলের জন্য বিন্দুমাত্র করুণা বোধ করে না এবং তিনি একটি লেজার আলো দিয়ে টেককে বন্দী করে। এরপর তিনি তার বড় ছেলেকে টেককে হত্যা করতে বলেন। বড় ভাই রাজার আদেশ মেনে টেকের কাছে যায় এবং তার তলোয়ার তুলে টেকের মাথা উড়িয়ে দেওয়ার পরিবর্তে টেককে নিজের সাথে বেঁধে রাখা দড়িটি ছিঁড়ে ফেলে এবং তারপর টেককে তার মহাকাশের ভেতরে ঠেলে ঢুকিয়ে দেয়। এখন যেহেতু মহাকাশ যানটি তালাবদ্ধ, রাজা টেককে হত্যা করতে পারবেন না এবং এতে রাজা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার বড় ছেলের উপর আক্রমণ করেন এবং তার ছোট ছেলে টেক মহাকাশযানের ভিতর থেকে সবকিছু দেখছিল। তারপর রাজা তার বড় ছেলের একটি হাত কেটে ফেলেন এবং এতে টেক গভীরভাবে দুঃখিত হয়। এই উপলব্ধি করে যে তার ভাই আজ তার কারণেই এমন কষ্ট পাচ্ছে। মাটিতে শুয়ে থাকা বড় ভাইয়ের সামনে কেবল দুটি পথ খোলা ছিল, হয় সে তার জীবন বাঁচিয়ে তরবারি তুলে নিয়ে রাজার সাথে যুদ্ধ করবে, অথবা সে তার কাটাহাটি তুলে নিয়ে ছোট ভাইকে বাঁচাবে এবং তাকে জিনা গ্রহে পাঠিয়ে দিবে। বড় ভাই নিজের জীবন উৎসর্গ করে তার কাটাহাটটি তুলে নেয় এবং বোতামটি টিপে মহাকাশযানটিকে জিনা গ্রহের দিকে উৎক্ষেপণ করে। রাজা বুঝতে পারেন যে তিনি টেককে ধরতে পারবেন না এবং তারপর টেকের সামনে তিনি তার বড় ভাইয়ের গলা কেটে ফেলে দেন। এরপর মহাকাশযানটি স্বয়ংক্রিয়ভাবে জিনা গ্রহের দিকে উড়ে যায় এবং এক দীর্ঘ যাত্রার পর টেক জিনা গ্রহে এসে পৌঁছায়। কিন্তু গ্রহে অবতরণ করার আগেই তার মহাকাশযানটিতে আগুন ধরে যায়। টেক একটি জরুরি পথ ব্যবহার করে নিজেকে জাহাজ থেকে বের করে আনে এবং কোনো মতে জিনা গ্রহে অবতরণ করতে সক্ষম হয়। জিনা গ্রহে পৌঁছে টেক তার অস্ত্রশস্ত্র প্রস্তুত করতে শুরু করে, কারণ সে জানতো যে এই গ্রহটি অত্যন্ত বিপজ্জনক প্রাণীতে ভরা, কিন্তু সে জানতো না যে এখানকার সবকিছু জীবন্ত। তারপর টেকের সামনে আমরা দেখতে পাই এই গ্রহের গাছের শিকড়গুলো টেকের সমস্ত অস্ত্র নিয়ে অদৃশ্য করে দিচ্ছে। অস্ত্রগুলো চুরি করার পর গাছের শিকড়গুলো টেককে আক্রমণ করে, কিন্তু ভালো ব্যাপার হলো যে টেকের কাছে তখনও তার তলোয়ারটি ছিল। সেটি দিয়ে সে শিকড়গুলোকে কাটতে শুরু করে, কিন্তু শিকড়ের সংখ্যা এতটাই বেশি ছিল যে সেগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তবে টেক নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তবে এখানকার লড়াইয়ে টেকের শরীরে অসংখ্য আঘাত লেগেছিল, তাই সে নদীর তীরে বসে গাছের পাতা দিয়ে ক্ষত সারাতে শুরু করে। কিন্তু তারপর টেক কিছু পোকা দেখতে পায় যেগুলো হাতে তোলার সাথে সাথেই বিস্ফোরিত হয়। এইসব দেখে টেক বুঝতে পারে যে এটা কোনো সাধারণ গ্রহ নয়, এখানকার ক্ষুদ্রতম প্রাণীও মারাত্মক হয়ে উঠতে পারে। এরপর টেক ক্যালিঙ্কের খোঁজে রওনা দেয় এবং হাঁটতে হাঁটতে সে কিছু কাঁটাযুক্ত গাছ দেখতে পায় যেগুলো সামান্য নড়াচড়াতেই যেন ফুল ফুটে ওঠে। এখন এখানে টেক নিজেকে রক্ষা করার চেষ্টা করে
করে সাবধানে পা ফেলে সামনে এগোতে শুরু করে। কিন্তু তারপর সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং যখন সে সামনে তাকায় সে দেখে যে একটি মেয়ে ঝোপের মধ্যে আটকা পড়ে আছে, সাহায্যের জন্য টেককে ডাকছে। কিন্তু টেক সেদিকে তেমন মনোযোগ না দিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু তারপর আকাশ থেকে একটি ড্রাগন এসে কাঁটাযুক্ত গাছগুলোর দিকে একটি পাথর ছুঁড়ে মারে, যার ফলে গাছগুলো ফেটে যায় এবং তাতে ধারালো কাঁটাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু টেক মাথা নিচু করে নিজেকে বাঁচিয়ে নেয়। এখানে মেয়েটি টেককে বলে যে এগুলো সাধারণ কাঁটা নয়, বরং অত্যন্ত বিষাক্ত কাঁটা, যা শরীরে রাখলে তোমাকে অজ্ঞান করে দেবে। এটা আসলে ড্রাগনের একটি কৌশল ছিল। সে ইচ্ছা করে গাছগুলোর দিকে পাথর ছুঁড়ে মারছিল যাতে বিষাক্ত কাঁটাগুলো টেকের গায়ে বেঁধে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ড্রাগনটি সহজে তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু টেক এ ব্যাপারে অবগত ছিল। আর তারপর আবারও ড্রাগনটি আকাশ থেকে এসে গাছগুলোর দিকে পাথর ছুঁড়ে মারে, যার ফলে অনেক গাছ ফেটে যায় এবং একটি বিষাক্ত কাঁটা সরাসরি টেকের ঘাড়ে বেঁধে যায়, যার ফলে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কিন্তু অজ্ঞান হওয়ার আগেই মেয়েটি চিৎকার করে টেককে বলে যে আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু প্রথমে তোমাকে আমার দিকে একটি ধারালো অস্ত্র ছুঁড়তে হবে যাতে আমি নিজেকে মুক্ত করতে পারি। এবং টেক অজ্ঞান হওয়ার আগে সে তার ধারালো অস্ত্রটি মেয়েটির দিকে ছুঁড়ে মারে এবং তারপর টেক অজ্ঞান হয়ে যায়। টেক অজ্ঞান হওয়ার সাথে সাথেই বিশাল ড্রাগনটি টেককে মারতে নেমে আসে, কিন্তু ড্রাগনটি টেককে মারার আগেই মেয়েটি এসে ড্রাগনটিকে মেরে ফেলে। কিছুক্ষণ পর টেকের জ্ঞান ফেরে এবং সে মেয়েটিকে তুলে নেয়। তখন সে অবাকে দেখে যে তার শরীরের অর্ধেক অংশটা নেই। মেয়েটি ব্যাখ্যা করে আমার নাম হিয়া এবং আমি মানুষ নই, বরং ভ্যালিয়ান্ট ইউথানি কর্পোরেশন দ্বারা তৈরি একটি রোবট। আমার ধাতব শরীরের কারণে এই ড্রাগনটি আমাকে খেতে পারেনি। থিয়া বলতে থাকে কোম্পানি আমাকে এবং আমার বোনকে গবেষণার জন্য এই গ্রহে পাঠিয়েছিল, কিন্তু একদিন আমরা একটি বিশাল ক্যালিংকের সামনে মুখোমুখি হই এবং তার সাথে লড়াই করার সময় আমার এই অবস্থা হয়ে যায় এবং আমার বোনও মারাত্মকভাবে আহত হয়। এখন থিয়া টেককে জিজ্ঞাসা করে সে এখানে কি করতে এসেছে। টেক ব্যাখ্যা করে যে সে এখানে এসেছে ক্যালিংকের নামে সে বিশাল দানবটির শিরচ্ছেদ করতে, যে তোমার এই অবস্থা করেছে। তখন থিয়া বলে যে ক্যালিং খুব বিপজ্জনক, তাকে মারা অত সহজ নয়, কিন্তু তুমি যদি তারপরও ক্যালিংকের কাছে যেতে চাও আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে প্রথমে আমাকে আমার শিবিরে নিয়ে যেতে হবে, যেখানে আমার শরীরের অন্য অর্ধেক অংশটা রয়েছে, যেটাকে আমি আমার শরীরের সাথে জুড়তে পারবো। কিন্তু টেক থিয়াকে সাথে নিতে চায়নি, কিন্তু এই গ্রহটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত, তাই টেক থিয়াকে সাথে নেয় আর থিয়া টেককে পথ দেখিয়ে দেয়। এখন পায়ে হেঁটে দীর্ঘ যাত্রার পর টেক থিয়াকে বয়ে নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে এবং তারপর সে লাঠি দিয়ে থিয়াকে তার পেটের সাথে বেঁধে ফেলে। এদিকে আমরা থিয়ার বোন টেসাকে দেখতে পাই যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ঘাঁটিতে নিজেকে সারিয়ে তুলতে শুরু করেছে। এদিকে কোম্পানি বুঝতে পারে যে টেসা তার মিশন ব্যর্থ হয়েছে, তাই কোম্পানি তাকে একটি চূড়ান্ত সতর্কবার্তা দেয়, স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এবারও যদি সে ব্যর্থ হয় তবে তাকে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। টেসা সিস্টেমকে তার বোন থিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। এআই সিস্টেমটি তাকে জানায় যে থিয়া বর্তমানে একজন প্রিডেটরের সাথে আছে এবং তাকে কোথাও নিয়ে যাচ্ছে। এই খবরটি শুনে টেসা বিশ্বাস করে যে প্রিডেটরটি তার বোনকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। তবে আসল সত্য হলো থিয়া নিজেই তার সঙ্গে, থিয়া নিজেই ইচ্ছাতে টেকের সাথে আছে। অন্যদিকে আমরা থিয়া এবং টেককে দেখতে পাই যারা অন্ধকার নেমে আসার সাথে সাথেই দুজনই জঙ্গলের একটি অংশে রাতের জন্য থামে। এখানে থিয়া টেককে বলে যে কোম্পানি আমার এবং আমার বোনের মধ্যে মানুষের মতো আবেগ ঢুকিয়ে দিয়েছে যাতে আমরা সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারি। এটা শুনে আমরা বুঝতে পারি যে থিয়াও মানুষের মতো সবকিছু অনুভব করতে পারে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে এবং হাঁটতে হাঁটতে তারা একটি কাঁটাযুক্ত তৃণভূমিতে পৌঁছায়, যেখানে থিয়া টেককে বলে যে এটা সাধারণ ঘাস নয় বরং আঁশযুক্ত। এই ধারালো প্রান্ত ছুরি চেয়েও ধারালো, তাই এই ঘাসের মধ্য দিয়ে হাঁটলে এটা তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। ইতিমধ্যে টেক দেখলো হাতির মতো একটি বিশাল প্রাণী আনন্দ এই ধারালো ঘাস খাচ্ছে। ওরা দুজনেই একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ ওরা জানে যে হাতিটা যদি জানতে পারে যে ওরা এখানে আছে তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তারপর হঠাৎ তাদের সামনে একটা নিরীহ চেহারার বানর এসে হাজির হলো। তাকে দেখে থিয়া বলল আমি এই গ্রহে 2 বছর ধরে আছি, কিন্তু এমন বানর আগে কখনো দেখিনি। আর এখানে বানরটা সরলতা দেখে থিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু তারপর বানরটা চিৎকার করে উঠল, যার আওয়াজ ধারালো ঘাসের মাঠে দাঁড়িয়ে থাকা হাতিটা শুনতে পেল। আর তারপর হাতিটা তাদের দিকে দৌড়ে আসতে শুরু করলো। হাতিটাকে এগিয়ে আসতে দেখে তারা দুজনেই দৌড়াতে শুরু করলো, কিন্তু হাতিটা তাদের পিছু ধাওয়া করা ছাড়তে রাজি ছিল না। তখন টেক তার তলোয়ারটা হাতির দিকে ছুঁড়ে মারে, যা হাতিটাকে 2 টুকরো করে ফেলে। কিন্তু যে মাত্র তারা হাতির বিপদ থেকে রক্ষা পেল, ঠিক তখনই একটি বড় মাকড়সার মতন প্রাণী তাদের দুজনকে ধরে ফেলে এবং খেয়ে ফেলার
খাওয়ার জন্য তার মুখের মধ্যে পুরে নিচ্ছিল। সেই নিরীহ দেখতে বানরটা প্রাণীর মুখে লাফিয়ে পড়ে, আর যে মাত্র প্রাণীটা তার ধারালো দাঁত দিয়ে তাদের চিবোতে যাচ্ছিল, সেই নিরীহ প্রাণীটার চামড়া এতটাই শক্তিশালী ছিল যে সেই প্রাণীটার দাঁত ভেঙে যায়, এবং দাঁত ভাঙার কারণে প্রাণীটা খুব রেগে যায়। আর এখন প্রাণীটা টেক আর থিয়াকে ছেড়ে দিয়ে বানরটার পিছু নেয়। এখন যেহেতু বানরটা তাদের দুজনে জীবন বাঁচিয়েছিল, টেক বানরটাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং সে দ্রুত একটা বড় গাছে চড়ে বসে এবং সরাসরি প্রাণীটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার তলোয়ার দিয়ে প্রাণীটার চোখে আঘাত করে, সেটিকে মেরে ফেলে এবং বানরটির জীবন বাঁচায়। এদিকে আমরা টেসাকে দেখতে পাই যে একটা রোবটকে নিয়ে টেককে খুঁজছে, কারণ টেক তার বোনকে ধরে রেখেছে। পথে টেসা টেকের জরুরি পথটি খুঁজে পায়, যেটি টেক জরুরি অবতরণের জন্য ব্যবহার করেছিল। জরুরি পথটির দিকে তাকিয়ে টেসা বুঝতে পারে যে প্রিডেটরের মহাকাশযানটি নিশ্চয় কাছাকাছি কোথাও আছে। এই মানুষগুলো পালানোর আগেই গাছের শিকড়গুলো তাদের আক্রমণ করে, কিন্তু টেসার কাছে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র যা দিয়ে সে শিকড়গুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। আর এখানেই আমরা দেখতে পাই যে টেসা তার বোন থিয়াসে অনেক বেশি আলাদা এবং আক্রমণাত্মক। এদিকে গিয়ে টেসা টেকের বিধ্বস্ত মহাকাশযানটিকে খুঁজে পায় এবং যখন সে ভেতরে যায় তখন টেকের অনেকগুলো বিপজ্জনক অস্ত্র খুঁজে পায়। টেসা সেখানে একটি বোমাও আবিষ্কার করে যা বিস্ফোরিত হলে সবকিছুকে বরফে জমিয়ে দেয়। এদিকে আমরা দেখি যে টেক আর থিয়া রাতে জঙ্গলের এক কোণে বসে রাতের খাবার খাচ্ছে। নিরীহ বানরটা তাদের সাথেই আছে এবং টেক খাওয়ার সময় তার খাবার থেকে কিছুটা বানরকে দেয়, কিন্তু খাবারটা নেওয়ার পর বানরটা টেককে ধন্যবাদ দেওয়ার বদলে তার উপর থুতু মারে। এতে টেক রেগে যায়। তখন থিয়া তাকে বোঝায় যে হয়তো এভাবে এই বানরটা তাকে তার বন্ধু বানাতে চাই। এই কথা শুনে টেক বলে, আমি কাউকে বন্ধু বানাতে চাই না, কারণ আমার বন্ধু ছিল আমার ভাই, যাকে আমাদের বাবা নির্মমভাবে হত্যা করেছিল, কিন্তু একদিন আমি অবশ্যই আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এখন টেক যখন কথা বলছিল, নিরীহ বানরটা টেকের অনুকরণ করতে শুরু করে। এটা দেখে থিয়া হাসে এবং বানরটার নাম রাখে বার্ড। পরের দিন সকালে তারা দুজনেই আবার তাদের যাত্রা শুরু করে, কিন্তু এখানে তারা বানরটাকে একা রেখে যায়। অনেকক্ষণ হাঁটার পর তারা অবশেষে সেই জায়গায় পৌঁছায় যেখানে থিয়ার শরীরের নিচের অংশ ছিল। এখানে টেক চারিপাশে রোবটের দেহ পড়ে থাকতে দেখে। এরপর থিয়া তাকে বলে, এই সেই জায়গা যেখানে ক্যালিংক আমাদের আক্রমণ করেছিল। এখানে থিয়া তার কাটাপাগুলো দেখতে পায়। তারপর ল্যাবে গিয়ে থিয়া সেগুলো সক্রিয় করে এবং নিজের শরীরের সাথে সংযুক্ত করে তোলে। তার কাজ শেষ করার পর থিয়া টেকের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি শুধু আমার কাটাপাগুলোকে কাজে পেতে চেয়েছিলাম আর তার জন্য তোমাকে ব্যবহার করেছি। তাই এখন তোমার চলে যাওয়া উচিত, কারণ শীঘ্রই আমার বোন টেসা এখানে আসবে এবং যদি সে জানতে পারে তুমি এখানে আসো, সে তোমাকে গবেষণার জন্য ধরে নিয়ে যাবে, ঠিক সে যেমন ক্যালিংকে ধরতে চেয়েছিল। এটা শুনে টেক খুব রেগে যায় এবং বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো এবং এখন আমি যে কোনো মূল্যে ক্যালিংকে হত্যা করব। তখন থিয়া তাকে বোঝায় যে ক্যালিং খুব বিপজ্জনক, তুমি ক্যালিংকে কখনোই মারতে পারবে না, কারণ ক্যালিংকের কিছু বিশেষ ক্ষমতা আছে যা তাকে অক্ষয় করে তুলেছে। কিন্তু টেক কারো কথা শুনে না এবং সে বাইরে গিয়ে পেট্রোল ফাটিয়ে দেয়, যা জায়গাটিকে আগুন ধরিয়ে দেয়। বিস্ফোরণের শব্দ শুনে ক্যালিং এসে টেকের দিকে তাকিয়ে বিকট গর্জন করে। আর আমরা এখানে দেখতে পাই যে ক্যালিং আকার বেশ বড় এবং বিপজ্জনক, কিন্তু ক্যালিংকে ভয় পাওয়ার পরিবর্তে টেক তার সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। আত্মরক্ষার্থে সে ক্যালিংকের নিচ থেকে পিছলে বেরিয়ে আসে এবং তার তলোয়ার দিয়ে ক্যালিংকের লেজ কেটে ফেলে। কিন্তু তারপর টেক এমন কিছু দেখে যা তাকে পুরোপুরি হতবাক করে দেয়। আসলে ক্যালিংকের কাটা লেজটি নিচ থেকে আবার গজিয়ে উঠেছে এবং ক্যালিং আবার টেককে আক্রমণ করে। ক্যালিং এবং টেকের মধ্যে এই লড়াইয়ের কারণে ল্যাবে থিয়ার পা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। এতে থিয়া রেগে যায় এবং ক্যালিংকের দিকে গুলি চালাতে শুরু করে। এখন সুযোগ বুঝে টেক দ্রুত ক্যালিংকের লেজটি একটি প্রকোষ্ঠে আটকে ফেলে এবং তারপর টেক সোজা ক্যালিংকের দিকে উড়ে গিয়ে তার শিরচ্ছেদ করে। ক্যালিংকে শিরচ্ছেদ করার পর টেক স্বস্তির নিঃশ্বাস ফেলে, এই ভেবে যে সে মারা গেছে। কিন্তু পরের মুহূর্তের মধ্যেই তার বিচ্ছিন্ন মারাটা আবার জুড়ে যায়। এটা দেখে টেক পুরোপুরি হতবাক হয়ে যায়। এই প্রাণীটিকে কিভাবে মারতে হবে সেটা সে বুঝতে পারে না। ক্যালিং ক্ষিপ্ত হয়ে টেককে আবার আক্রমণ করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক যখন ক্যালিং টেককে মারতে যাচ্ছিল, সে হঠাৎ থেমে যায় এবং টেকের শরীর থেকে আসা গন্ধটা শুকে তাকে ছেড়ে দেয়। এখন এখানে টেক বুঝতে পারে না কেন ক্যালিং তাকে ছেড়ে দিল আর ক্যালিং কেন এমনটা করলো, তা আমরা জানতে পারবো পরে। টেককে জীবিত রেখে ক্যালিং যখন চলে যেতে উদ্যত হয়, তখন টেসা এসে টেকের মহাকাশযানে খুঁজে পাওয়া একটি বিশেষ বোমা তাদের দিকে ছুঁড়ে মারে, যা ক্যালিং এবং টেক দুজনকেই জমিয়ে দেয়। এরপর টেসা তাদের দুজনকে তার ঘাটির দিকে নিয়ে যেতে শুরু করে। টেসা আসলে ক্যালিংকের ওপর পরীক্ষা চালিয়ে জানতে চেয়েছিল যে সে কিভাবে নিজেকে পুনরুজ্জীবিত করে এবং তারা ক্যালিংকে ধরে ফেলেছে, কিন্তু পরীক্ষার জন্য টেককেও যন্ত্রপাতির সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন থিয়া তার বোন টেসাকে বলে, তুমি ক্যালিংকে ধরে ফেলেছো, তাই আমাদের আর টেকের দরকার নেই এবং আমাদের টেককে ছেড়ে দেওয়া উচিত, কারণ টেক একজন ভালো প্রেডিটর এবং আমি যখন বিপদে ছিলাম তখন সে আমাকে সাহায্য করেছিল। কিন্তু টেসা টেককে মুক্তি দিতে অস্বীকার করে। আসলে টেসা
টেসের কাছ থেকে সেই অস্ত্রগুলো সম্পর্কে জানতে চেয়েছিল, যা টেকের মহাকাশযানে সে খুঁজে পেয়েছিল। কিন্তু এখন থিয়াকে বারবার টেকের মুক্তির জন্য অনুরোধ করতে দেখে টেসা রেগে যায় এবং তার বোনকে বলে, আমরা তোমার কাছ থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য নিয়েছি, তাই তোমাকে আমাদের আর দরকার নেই। এবং তারপর টেসা একটি রোবটকে ডাকে এবং তাকে থিয়াকে চিরতরে বন্ধ করে দিতে বলে এবং টেককে ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না সে অস্ত্রগুলোর ব্যাপারে তাকে বলে। এই বলে টেসা চলে যায় এবং তারপর রোবটটি টেককে অস্ত্রগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর মধ্যে রোবটটি কাছাকাছি পড়ে থাকা একটি বোমা তুলে নেয়, যার রিমোটটি থিয়ার কাছে ছিল। এটা দেখে টেক থিয়াকে রিমোটের বোতাম চাপতে বলে এবং যেইমাত্র থিয়া রিমোটের বোতাম চাপলো, রোবটটি সেখানেই বিস্ফোরিত হলো। বিস্ফোরণের শব্দ শুনে অন্য রোবটগুলো তাদের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা তার কাছে পৌঁছানোর আগেই থিয়া টেককে মুক্ত করে দেয় এবং টেক মহাকাশযানের দরজা খুলে দৌড়ে গিয়ে সোজা একটি নদীতে পড়ে যায়। এরপর টেক জল থেকে উঠে আসে এবং দীর্ঘপথ হেঁটে তার মহাকাশযানের কাছে পৌঁছায়, যেখানে তার ক্ষতে চিকিৎসা করে। এখন থিয়া টেককে নিয়ে চিন্তিত হতে শুরু করে, কারণ থিয়া তার জীবন বাঁচিয়েছিল। কিন্তু এখন থিয়া নিজেই বিপদে পড়েছে, তাই টেক থিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু টেসা তার কাছে থাকা সমস্ত অস্ত্র নিয়ে গেছে, তাই টেক এই গ্রহে সহজলভ্য জিনিসপত্র দিয়ে অস্ত্র তৈরি করতে শুরু করে। আর সে প্রথমে কাঁটাযুক্ত ঘাস সংগ্রহ করে, তারপর সে একটা মৃত হাতির ধারালো দাঁত তুলে নেয়। এছাড়াও সে জলে বসবাসকারী বিপজ্জনক ছোট ছোট প্রাণী সংগ্রহ করে এবং অবশেষে সে গাছপালা সংগ্রহ করে। আর এমন সব বিপজ্জনক পোকামাকড় যা স্পর্শ করলে বিস্ফোরিত হয়। এখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে টেক যখন থিয়াকে উদ্ধার করতে রওনা হচ্ছিল, ঠিক তখনই সে সেই নিরীহ চেহারার বানরটাকে দেখতে পায়, যার নাম তারা রেখেছিল বার্ড। সে বার্ডকে দেখতে পায় ক্যালিংয়ের পায়ের ছাপের কাছে বিষণ্ণভাবে বসে কাঁদতে। এটা দেখে টেক বুঝতে পারে যে যাকে সে বানর ভাবছিল সে আসলে ক্যালিংকের সন্তান। এবং এখানেই আমরা জানতে পারি কেন ক্যালিং টেককে হত্যা করেনি, কারণ ক্যালিংকের সন্তান টেকের সাথে ছিল আর তার সন্তানের থুতু টেকের গায়ে লেগেছিল। এই কারণে ক্যালিং টেকের গায়ে তার সন্তানের গন্ধ পেয়েছিল এবং টেককে জীবিত রেখে চলে গিয়েছিল। এখন ঠিক যেমন এই শিশুটি গত রাতে টেকের উপর থুতু ফেলেছিল যখন টেক তাকে খাবার দিয়েছিল, একইভাবে টেক বন্ধুতে হাত বাড়িয়ে দেয় এবং তার উপর থুতু ফেলে এবং তারা দুজন বন্ধু হয়ে যায়। এরপর টেক লেবে যায় এবং থিয়ার পা দুটো সক্রিয় করে এবং থিয়ার পা দুটো সক্রিয় হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে তারা থিয়ার অবস্থানের দিকে এগোতে শুরু করে। টেক এবং বার্ড মিলে সেই পাগুলোকে অনুসরণ করে এবং অনুসরণ করতে করতে তারা টেসার ঘাটের দিকে পৌঁছায়। টেক তার হাতে তৈরি করা অস্ত্র দিয়ে রোবটগুলোকে আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। বার্ড রোবটগুলোকে আক্রমণ করে এবং আমরা জানতে পারি যে বার্ড তার মায়ের মতোই অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এদিকে থিয়ার পাগুলো থিয়ার কাছে পৌঁছায়, কিন্তু তারপর কিছু রোবট থিয়ার পাগুলো দেখতে পায়। কিন্তু এখন যেহেতু থিয়ার পাগুলো তার কাছাকাছি, সে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং থিয়া যখন তার পা দিয়ে বেশ কয়েকটি রোবটকে মেরে ফেলে, এরপর থিয়া অবশেষে তার পাগুলোকে শরীরের সাথে পুনরায় সংযুক্ত করে। ঠিক সেই সময়ে টেকও এসে পৌঁছায় এবং যখন থিয়া জানতে পারে যে টেক তাকে বাঁচাতে এসেছে, সে খুব খুশি হয়। টেক থিয়াকে জিজ্ঞাসা করে ক্যালিং কোথায়। তখন থিয়া জিজ্ঞাসা করে তুমি কি এখনো ক্যালিংকে মারতে চাও? টেক উত্তর দেয় আমি ক্যালিংকে মারতে চাই না, আমি ওকে বাঁচাতে চাই। টেক থিয়ার কাছে সত্যিটা প্রকাশ করে যে আমরা যাকে বানর ভেবেছিলাম সে আসলে ক্যালিংয়ের সন্তান এবং ক্যালিং কোনো খারাপ প্রাণী নয়, বরং খুব শান্ত এবং নিরীহ একটি প্রাণী। তবে যখন কেউ ক্যালিংকে উত্তক্ত করে তখন সে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। এখন এখানে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তার সন্তানের জন্য হলেও তারা ক্যালিংকে মুক্ত করবে এবং তারপর তারা ক্যালিংকে মুক্ত করার কাজে লেগে পড়ে। এদিকে ঘাটিতে একটি জরুরি অ্যালার্ম বেজে ওঠে, যা শুনে টেসা বুঝতে পারে যে টেক ফিরে এসেছে। তাই টেসা টেককে মারার জন্য একদল রোবট পাঠায়। টেক রোবটগুলো সামনে দাঁড়ায় এবং তারা তার বন্দুক দিয়ে মারার জন্য সামনে এগোয়, কিন্তু তারা জানতো না যে টেক আগেই তাদের জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল। রোবটগুলো এগিয়ে আসতেই টেক তার হাতে তৈরি অস্ত্রগুলো ব্যবহার করে এক এক করে সব রোবটগুলোকে মেরে ফেলে। কিন্তু তারপর টেসা একটি বিশাল রোবট শুট পরে এসে টেকের দিকে এগিয়ে যায় এবং রোবট শুটটি দিয়ে টেককে আক্রমণ করতে শুরু করে। টেক ছিটকে পড়ে যায়। টেক টেসাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু রোবট শুটটি খুবই শক্তিশালী হওয়ায় টেক টেসার কোনো ক্ষতি করতে পারে না। এদিকে থিয়া সুযোগ বুঝে দ্রুত ক্যাংকে মুক্ত করতে শুরু করে, কিন্তু তারপর একটি রোবট এসে হাজির হয়। থিয়া দ্রুত নিজেকে টেসায় রূপান্তরিত করে এবং রোবটটিকে বলে যে এখানে সবকিছু ঠিক আছে, তাই তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। প্রথমে রোবটটি প্রতারিত হয়, কিন্তু সে তার পিছনে বার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন তার সন্দেহ হয়, কিন্তু রোবটটি পুরোপুরি বোঝার আগেই থিয়া তাকে মেরে ফেলে এবং ক্যালিংকে মুক্ত করে। অন্যদিকে টেসা যখন টেককে মারতে যাচ্ছিল, ঠিক তখনই ক্যালিংকে এসে হাজির হয় এবং ক্যালিং সরাসরি টেসার রোবটটিকে আক্রমণ করে। টেসার রোবোটিক শুটটি এখন ক্যালিংকের কাছে অরক্ষিত হয়ে পড়ে এবং ক্যালিং টেসার রোবট শুটে বেশ কয়েকটি শক্তিশালী আঘাত এনে সেটি
সেটিকে ভেঙে ফেলে। অবশেষে ক্যালিং টেসাকে জীবন্ত গিলে ফেলে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর ক্যালিং তার ছেলের সাথে দেখা করে এবং তাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়। থিয়া এবং টেকও এই দৃশ্য দেখছিল, কিন্তু ক্যালিং তাদের কাউকে কিছুই বলে না, বরং সে নীরবে টেক এবং থিয়াকে তার ছেলের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানায়। কিন্তু তারপর ক্যালিং তার ভেতরে অদ্ভুত কিছু একটা অনুভব করতে শুরু করে এবং তার মুখ থেকে ধোঁয়া বের হতে থাকে। আসলে টেসা তখনও ক্যালিংকের পেটের ভেতরে জীবিত ছিল এবং ক্যালিংকের পেটের ভেতরে একটি বোমা ফাটিয়ে দেয়, যা তাকে ছিন্নভিন্ন করে দেয় এবং সাথে সাথে ক্যালিংকে সে হত্যা করে। বিস্ফোরণের পর টেসা ক্যালিংকের শরীর থেকে বেরিয়ে আসে এবং সরাসরি তার বোন থিয়ার দিকে অস্ত্র তাক করে। কিন্তু টেসা থিয়াকে হত্যা করার আগেই টেক পেছন থেকে এসে এক প্রচন্ড আঘাতে টেসাকে হত্যা করে এবং তার হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয়। এখন এখানে বাট তার মায়ের প্রতিশোধ নিতে টেসা শিরশ্ছেদ করে। তার শরীর থেকে সবকিছু নিয়ন্ত্রণে আসার পর থিয়া টেককে বলে যে তার মিশন অবশেষে সম্পন্ন হয়েছে, কিন্তু টেক বলে এখনো না, এখন আমাকে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এবং তারপর সে মহাকাশযান থেকে সোজা তার গ্রহে উড়ে যায়, যেখানে সে টেসার মাথাটি একটি গ্রহের রাজা অর্থাৎ তার বাবার কাছে উপস্থাপন করে এবং প্রমাণ করে যে সে কোনো দুর্বল শিকারী নয়। কিন্তু রাজা ভাবেন যে টেক কোনো এক সাধারণ প্রাণীর মাথা দেখিয়ে তাকে বোকা বানাচ্ছে, তাই ক্রুদ্ধ হয়ে তিনি তার দুজন সৈন্যকে আদেশ দেন টেককে হত্যা করতে। যেই মাত্র সেই দুইজন সৈন্য টেককে হত্যা করতে এগিয়ে যায়, টেক এক আঘাতেই তাদেরকে হত্যা করে। আসলে টেক আর আগের মতো দুর্বল প্রিডেটর নেই, বরং সে প্রশিক্ষণ নিয়ে এক সাহসী প্রিডেটর হয়ে উঠেছে। নিজের দুই সৈন্যকে মৃত দেখে রাজা নিজে টেকের সাথে যুদ্ধ করতে শুরু করেন এবং তাদের দুজনের মধ্যেই প্রচন্ড লড়াই শুরু হয়। কিন্তু টেক রাজাকে গুরুতরভাবে আহত করে। এখন যেহেতু রাজা বুঝতে পেরেছেন যে সে টেককে পরাজিত করতে পারবেন না, সে এটা করতে পারে না, তাই ভয়ে সে নিজেকে অদৃশ্য করে ফেলে এবং লুকিয়ে থেকে টেককে আক্রমণ করতে শুরু করে। রাজার অদৃশ্যতার কারণে টেকের পক্ষে তাকে হত্যা করা কঠিন হয়ে পড়ে, কিন্তু তারপর সে তার বুদ্ধি খাটিয়ে তার মহাকাশযান ব্যবহার করে চারপাশের ধুলাবালি উড়াতে শুরু করে। এর ফলে টেক রাজাকে পরিষ্কারভাবে বুঝতে পারে এবং তারপর ঠিক যেমন রাজা টেকের ভাইয়ের হাত কেটে ফেলেছিল, টেকও রাজার হাত কেটে ফেলে, তাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। এরপর টেক রাজাকে ঠিক সেভাবে বেঁধে ফেলে যেভাবে রাজা তার ভাইকে বেঁধেছিল। এখন সে নিজের মৃত্যুর মুখোমুখি হয়। রাজা মিষ্টি কথায় টেককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কাঁদতে কাঁদতে ক্ষমা চাই, বলে যে তুমি আমার আসল ছেলে, আমি তোমাকে আবার আমার গোত্রে যোগ দেওয়ার প্রস্তাব দিচ্ছি। কিন্তু টেক বলে আমার আর তোমার গোত্রের প্রয়োজন নেই, আমার এখন নিজেরই গোত্র আছে। যখন সে এই কথা বলে বার্ড পেছন থেকে এসে রাজার মাথা নিয়ে নেয়। এখানে আমরা দেখতে পাই যে বার্ড এখন বেশ বড় হয়ে গেছে তার মায়ের মতো এবং শক্তিশালী হয়ে উঠেছে। এবং তারপর থিয়াও এসে পৌঁছায়। এরপর টেক তার বাবার কাছ থেকে অদৃশ্য হওয়ার ক্ষমতাটি নিয়ে নেয়, অর্থাৎ টেকের অদৃশ্য হওয়ার ক্ষমতাও আছে। আসলে এটা তার পুরনো একটি শখ ছিল। এর সাথে সাথেই গল্পটি এখানে শেষ হয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।